আসসালামু আলাইকুম। ইসলাম লিগ্যাল সলিউশন BD.com এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দেশের বিভিন্ন অঞ্চলে এখন যে ভূমি জরিপ চলমান, এই জরিপ চলাকালীন সময় জমির মালিকের যেই সব বিষয় সম্পর্কে জানা দরকার এবং সচেতন হওয়া দরকার, যাতে করে তার সম্পত্তি যথাযথভাবে নতুন রেকর্ডকৃত হয় এবং এটা অন্য কারো কাছে এই সম্পত্তি চলে না যায়, সেজন্য এই জরিপ কার্যক্রমের শুরু থেকে ফাইনাল পাবলিকেশন পর্যায়ে প্রত্যেকটা স্তর সম্পর্কে সবার একটা ন্যূনতম ধারণা থাকা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে আজকে আমাদের যে এই আলোচনা, যে ভূমি জরিপ করা বা চলাকালীন সময় ভূমি মালিকের কি কি কাজ করতে হবে। এখানে বলে রাখা দরকার যে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের 144 ধারার বিধান মোতাবেক এই নতুন ভূমি জরিপ চলবে এবং সেখানে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি রুল 1955-এ এই রুলের বিধান মোতাবেক যেই অঞ্চল এর জরিপ কার্যক্রম হবে তার পূর্বে সেখানে সরকার কর্তৃক নোটিশ জারি করতে হবে এবং নোটিশ জারি করে প্রত্যেকের জমির সীমানা নির্ধারণ করে রাখতে হবে এবং যদি সেখানে কোনো রকম ময়লা আবর্জনা বা জঙ্গল থাকে সেটা পরিষ্কার করে রাখতে হবে। এরপরে যখন এই সেটেলমেন্ট অফিসার ওই সংশ্লিষ্ট মৌজায় যখন তিনি কার্যক্রম শুরু করবেন, এই আইনের 27 বিধি অনুসারে সেখানে প্রসিডিউর স্টার্ট করবেন, সম্পত্তি মাপজোপ করবেন এবং মাপজোপ করে একটা অ্যাটেস্টেশন খতিয়ান নির্ধারণ করবেন, অর্থাৎ প্রত্যেকের জমির একটা নির্দিষ্ট দাগ এবং প্রত্যেক ব্যক্তির নামে একটি খতিয়ান তিনি চালু করবেন এবং এই মাপজোপ করাকালীন সময় তিনি সরজমিনে যেই জমি এবং দখল পাবেন তার নামে তিনি অ্যাটেস্টেশন করবেন এবং সাবসিকুয়েন্টলি এই ড্রাফট কপি, যাকে আমরা বলি ডিপি খতিয়ান, যে ডুপ্লিকেট কার্বন কপি বা ড্রাফট কপি, যা এই স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি রুল 1955-এর 28 মোতাবেক এই ফাইনাল পাবলিকেশনের পূর্বে একটি খতিয়ান তারা প্রকাশ করবেন, তাকে ডিপি খতিয়ান বলে। এই ড্রাফট খতিয়ান কমপ্লিট হওয়ার পরে এবং অ্যাটেস্টেশন রেভিনিউ অফিসার এটা পাবলিশড হওয়ার পরে তিনি সংশ্লিষ্ট অফিস এবং ইউনিয়ন অফিস এবং থানা এবং জেলা পর্যায়ের অফিসেই এটা প্রকাশ করা হবে। তাতে যদি কোনো ব্যক্তি সেখানে কোনো রকম ওজোর আপত্তি থাকে, তাহলে এই আইনের 30 ধারা মোতাবেক আপত্তি দাখিল করতে হবে। এই আপত্তি দাখিল করতে হবে, এইখানে গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত একটা ফর্ম আছে, সেই ফর্ম অনুযায়ী ফিল আপ করে আপত্তি দাখিল করতে হবে যে কোনো রেভিনিউ অফিসার বা সেটেলমেন্ট অফিসারের নিকট, অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসারের বরাবরে। এবং এই অবজেকশন যখন দাখিল করতে হবে, তাতে যতজন বিবাদী থাকবেন ওই ততগুলো কপি সঙ্গে দাখিল করতে হবে, যাতে করে প্রতিপক্ষকে এই আপত্তির নোটিশের কপি প্রদান করা যায়। এবং এই আপত্তি দাখিল করার পরে যে সেটেলমেন্ট কর্মকর্তা উভয় পক্ষকে শুনানির জন্য নোটিশ প্রদান করবেন এবং উভয় পক্ষ তাদের প্রয়োজনীয় কাগজপত্র তাদের বক্তব্যের সমর্থনে
উপস্থাপন করবে এবং এই বক্তব্য এবং কাগজপত্র পর্যালোচনা করে তিনি একটা আদেশ দান করবেন, যে আপত্তি হয় গ্রহণ করবেন অথবা তিনি বাতিল করবেন। এবং এই আপত্তি আদেশের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি সংক্ষুব্ধ হয়, তিনি এই বিধির ৩১ ধারা বিধান মোতাবেক তিনি আপিল দায়ের করতে পারবেন এবং সেই আপিলটা সেখানে এই আপিল শুনানি হবে। শুনানির পূর্বে উভয় পক্ষকে নোটিশ প্রদান করা হবে এবং কী কারণে উনি আপিল করেছেন তার কারণ এই আপিলের দরখাস্তে থাকতে হবে। পাশাপাশি তার সমর্থনে ডকুমেন্ট ওই সেটেলমেন্ট কর্মকর্তার নিকট উপস্থাপন করতে হবে। উপস্থাপন করা হলে সেখানে এই উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করবেন এবং যেখানে যদি আপত্তি অফিসার কোনো রকমের ভুল ত্রুটি করে থাকেন, সেক্ষেত্রে তিনি তা পুনর্বিবেচনা করে আপিলটি মঞ্জুর অথবা তিনি নামঞ্জুর করবেন। তবে এই আপিল অবশ্যই 30 দিনের মধ্যে করতে হবে এবং আপিল দায়েরের পরে নোটিশ প্রাপ্তির পরে 30 দিনের মধ্যে এটা শুনানি করতে হবে। এরপরে এই আপিল নিষ্পত্তি হওয়ার পরে সেটেলমেন্ট কর্মকর্তা আবার এখানে খতিয়ান প্রকাশ করবেন। এই তসদিক খতিয়ান প্রদান করবেন এবং পাশাপাশি এটা নোটিশ বোর্ডে প্রচার করবেন। তাতে যদি কারো কোনো আপত্তি থাকে বা ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে সেই আপত্তি বা রিভিশনাল মকদ্দমার মাধ্যমে এটা গ্রহণ করার সুযোগ আছে। কিন্তু আন্ডার সেকশন রুল 32-তে পাবলিকেশনস হওয়ার পরে এইটার বিরুদ্ধে যে প্রিপারেশন অফ ফাইনাল রেকর্ড যখন 31 দ্বারা সম্পন্ন হয়ে যাবে এবং এই ভুলগুলো সংশোধন হয়ে যাবে, তখন ফাইনাল পাবলিকেশনের জন্য এই তসদিককৃত রেকর্ড প্রচার করা হবে এবং সেখানে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, এটা সংশোধন করে এটা পাবলিশ করা হবে এবং এটা পাবলিশ হওয়ার পরে এই 33 ধারার বিধান মোতাবেক ফাইনাল পাবলিকেশনসের জন্যে এটা ভিজি প্রেসে বা গেজেট নোটিফিকেশনের জন্য প্রেরণ করা হবে। এখন এই 31 ধারা হয়ে যাওয়ার পরে এবং 32 অনুসারে 32 অনুসারে যখন এটা পাবলিকেশন হয়ে যায়, তখন এর বিরুদ্ধে নতুন করে কোনো আপিল দায়ের করা যাবে না। এখন দেখেন, এখানে আইনে একটা বিধান আছে, যদি এই ফাইনাল পাবলিকেশনসের পরে 34-এ সেখানে সার্টিফাইড এ ফাইনাল পাবলিকেশন হয়ে যাবে এবং এটা 35-এ যেটা হয়েছে, এটা প্রিজাম্পটিভ ভ্যালু যে ইট ইজ কারেক্ট অফ রেকর্ড, এটা সঠিক বলে বিবেচিত হবে এবং এটাকে আর কোনো চেঞ্জ করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে তারও যদি কোনো আপত্তি থাকে, তাহলে ওই এলাকায় যখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন হবে, সেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে তিনি ওই রেকর্ডের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। এখন এই আইনে আরও দুটো সেকশন আছে, যেটা রুল 42। এই 42-তে যদি কোনো ডিস্ট্রিক্ট বা পার্ট অফ এ ডিস্ট্রিক্ট বা কোনো মৌজায় যদি কোনো রকমের ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে যে ঊর্ধ্বতন কর্মকর্তা তার নির্দেশে অথবা কোনো রিপোর্টের ভিত্তিতে যদি দেখা যায় যে ওই জেলা বা জেলার একটা অংশ বা একটা মৌজার রেকর্ডগুলো টোটালি ভুল হয়েছে, তাহলে 42 ধারার বিধান মোতাবেক এইটা সংশোধন করা যাবে। এখন দেখা গেল যে এই 42 ধারায় শুধুমাত্র কোনো একটা ডিস্ট্রিক্ট বা ডিস্ট্রিক্টের একটা অংশ বা একটা মৌজা যদি টোটাল ভুল হয়ে যায়, তখন সেই সংশোধন করা যাবে।
তখন লেজিসলেচার মানে আইন প্রণেতারা দেখলেন যে দেখা গেল কিছু কিছু ব্যক্তির রেকর্ডে ভুল হয়ে গেছে, কিন্তু তাদের ২৭ ধারা থেকে শুরু করে ৩১ ধারা পর্যন্ত তাদের পক্ষে ছিল। কিন্তু ভুলবশত যখন ফাইনাল পাবলিকেশনসের পূর্বে দেখা গেল যে ৩৩ ধারায় যখন এটা প্রকাশিত হলো, তখন দেখা গেল এখানে কিছু ভুল হয়েছে। সেই ভুলটা কী রকমের? সেটা হলো রুল ৪২-এর কতে বলা হয়েছে, যদি কোনো ফ্রডুলেন্ট এন্ট্রি, দ্য কারেকশন অফ ফ্রডুলেন্ট এন্ট্রি বিফোর ফাইনাল পাবলিকেশন, অর্থাৎ ফাইনাল পাবলিকেশন এর পূর্বে যদি কোনো ভ্রমাত্মক ফ্রডুলেন্ট মানে প্রতারণা আশ্রয় নিয়ে যদি এই ভুলটা করে থাকে ইচ্ছাকৃতভাবে, এখানে কিন্তু আরেকটু কথা আপনাদের বলতে চাই। এই ফ্রডুলেন্ট এন্ট্রি হতে পারে বা ক্লারিক্যাল মিস্টেক, তারপরে ধরেন যে অসাবধানতাবশত বা অনিচ্ছাকৃত যদি এরকমের কোনো সংখ্যাগত, যেমন নাম্বারিকগুলো হতে পারে, যেমন 65-এর জায়গায় যদি 56 লেখা হয়ে থাকে, বা কারো অংশ 6 আনা পরিবর্তে সেখানে 9 আনা হয়ে গেছে, এইসব যে উইদাউট এনি ইন্টেনশন এবং যার কোনো ভিত্তি নাই, সেটা বিফোর ফাইনাল পাবলিকেশন রুল 42 ক বিধান মোতাবেক এটা সংশোধন করা যাবে। কিন্তু এই ৪২-এর ক ধারার দরখাস্তে ভিত্তিতে কোনো আপিল পুনরায় চালু করা যাবে না, রিওপেন করা যাবে না। যে কথা আমি বলছিলাম, এই ৪২-এর ক ধারাটা ১৯৭০ সালে নতুন করে সংযোজন করা হয়। কারণ দেখা গেল একটা মৌজায় একজনের খতিয়ানের মধ্যে যে ফ্রডুলেন্ট এন্ট্রি হয়েছে, তখন আইন প্রণেতারা ১৯৭০ সালে এই ৪১-এর ক ধারাটা সংশোধন করে এবং এটা সংশোধন করা হয় ২৩ অক্টোবর ১৯৭০ সালে। এখন আমরা দেখি অনেক সময় এই বিভিন্ন লোক ৪২-এর কয়ে দরখাস্ত আনয়ন করেন, সেখানে অনেক সময় যে এই সেটেলমেন্ট কর্মকর্তারা আইনের যথাযথ ব্যাখ্যা বুঝতে না পেরে তারা এখানে ওই আপিলটা পুনরায় ওপেনের অর্ডার দিয়ে থাকেন, কিন্তু আইন এটা পারমিট করে না। অতএব এই ধরনের যদি কোনো আদেশ প্রদান করা হয়, সে আদেশটা হইল আইন বহির্ভূত এবং বেআইনি। অত্যন্ত দুঃখের বিষয় হলো যে ইতিপূর্বে আমরা এটা দেখেছি, যা 68 ডিএলআর একটা মামলা রিপোর্ট হয়েছে। এক ব্যক্তি সে ৪২-এর কয়ে একটা দরখাস্ত আনয়ন করেন। দরখাস্তে সেখানে বলা হলো যে তার এই ৪২-এর ক ধারার বিধান মোতাবেক তিনি নতুন কোনো বক্তব্য উপস্থাপন করতে পারবেন না এবং আপিলটা রিওপেন করতে পারবেন না। শুধুমাত্র যদি কোনো ফ্রডুলেন্ট এন্ট্রি হয়ে থাকে, শুধু এটা কারেকশন করতে পারবেন, নট টু রিওপেন দি আপিল বাট টু কারেক্ট দি ফ্রডুলেন্ট এন্ট্রি। এখানে আদালত কি বললেন যে না, এই দরখাস্তটা ৪২-এর কয়ে হবে না, এটা ৪২-এ হবে, এটা ভুল হয়েছে, রং মেনশন হয়েছে। কিন্তু এখানে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, ৪২ এবং ৪২-এর কয়ের পার্থক্যটা আসলে আমাদেরকে বুঝতে হবে। ৪২ শুধু তখনই অ্যাপ্লিকেবল হবে যখন একটা ডিস্ট্রিক্টে বা একটা থানায় বা একটা মৌজায় টোটাল যে খতিয়ানগুলো আছে, সেই টোটাল খতিয়ানে যে ভুল হয়ে গেছে, তখন এই ৪২ অনুসারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে তাকে পুনরায় নির্দেশ করতে পারেন যে তোমরা এই কার্যক্রমটা আবার নতুন করে পরিচালনা করো, এবং তদন্তের জন্য তিনি নির্দেশ দিতে পারেন, এবং যে ইতিপূর্বের কাগজপত্র পর্যালোচনার জন্য তিনি নতুন করে আবার 32 এবং 33 কমপ্লাই করার নির্দেশ দিতে পারেন। আর ৪২-এর ক হচ্ছে যে সিম্পল একটা বিষয়, যে ফ্রডুলেন্ট এন্ট্রি,
যে কোনো প্রতারণামূলক যদি কোনো রেকর্ড করা হয়ে থাকে, যেমন একটা রেকর্ডে ২৭ ধারা, ২৮ ধারা, ২৯, ৩০, ৩১ ধারা পর্যন্ত আপনার নামে রেকর্ড আছে, কিন্তু ফাইনালি দেখা গেল যখন 32 এবং প্রকাশ করা হলো, তখন দেখা গেল যে অন্য এক ব্যক্তির নাম এবং জমির পরিমাণ কম, বা নামের ভুল, বা খতিয়ান নাম্বার ভুল। এই যে ভুলগুলো হয়ে থাকে, এই ভুলগুলো সরাসরি যে সেটেলমেন্ট কর্মকর্তা তিনি সংশোধন করতে পারবেন, কিন্তু এখানে নতুন কোনো ক্লেম বা কাউন্টার ক্লেম বা ওই আপিলটা পুনরায় শুনানির কোনো সুযোগ নেই। অতএব এই যে ৪২ এবং ৪২-এর ক ইট ইজ টোটাল ডিফারেন্ট। ৪২ শুধু গভর্নমেন্ট এবং একটা যখন এরিয়া বা একটা ডিস্ট্রিক্টের যখন টোটালগুলো ভুল হবে, আর ৪২-এর ক হলো যখন কোনো ব্যক্তির একক ভুল, যেই ভুলটা তিনি ইতিপূর্বে যে প্রি ফাইনাল পাবলিকেশন এর পূর্বে যে 32, 33-তে যে প্রকাশ হয়েছে, তার সাথে 30, 31 বা 29 বা 28-এর সাথে আদৌ কোনো মিল নাই। এরকমের যদি হয়, সেক্ষেত্রে এই ৪২-এর কয়ের বিধান মোতাবেক সেটেলমেন্ট কর্মকর্তা এই ফ্রডুলেন্ট এন্ট্রিটা সংশোধন করতে পারবে বিফোর ফাইনাল পাবলিকেশন। এখন ধরেন যদি কোনো এলাকায় এই ফাইনাল পাবলিকেশন হয়ে যায়, অর্থাৎ গেজেট নোটিফিকেশন হয়ে যায়, তখন আর এই সেটেলমেন্ট কর্মকর্তা আদৌ কোনো কিছু করার থাকবে না। তখন সরকার ওই এলাকায় যখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করবে, সেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করার ১ বছরের মধ্যে ওই খতিয়ানের বিরুদ্ধে বা ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তিনি আপত্তি উত্থাপন করবেন এবং মামলা দায়ের করবেন। এবং সে ১ বছরের মধ্যে যদি তিনি না করতে পারেন, পরবর্তী ১ বছর পর্যন্ত, অর্থাৎ এই ফাইনাল পাবলিকেশন এবং যেদিন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন হবে সেদিন থেকে ২ বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। কিন্তু প্রথম ১ বছরের মধ্যে যদি তিনি মোকদ্দমা দায়ের করেন, তাহলে তাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। কিন্তু পরবর্তী ১ বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হলে তাকে অবশ্যই বলতে হবে কেন তিনি এই বিলম্ব হয়েছে, এই বিলম্বের কারণ তাকে উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল যদি মনে করে যে এই বিলম্বটা তার অনিচ্ছাকৃত, তাহলে তিনি এই বিলম্ব মওকুফ করে এই মোকদ্দমাটা আদালত, ট্রাইব্যুনাল গ্রহণ করতে পারে। তাহলে আমরা এই আলোচনাটা এজন্যে যে ভূমি জরিপের সময় সাধারণত যে রকমের ভুল ত্রুটিগুলো হয় এবং আমরা অনেক গাফেলতি করি, আমরা এর খোঁজ খবর রাখি না। যখন প্রথম এই ভূমি জরিপের নোটিশ প্রদান করা হয় এবং আপনাকে নির্ধারিত ডেটে সেখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে বলা হয়, আপনি সেখানে অবশ্যই উপস্থিত থাকবেন এবং জমি যখন মাপজোক করবেন, অবশ্যই আপনার জমির সীমানা আপনি নির্ধারণ করে দেবেন এবং সেখানে আপনি উপস্থিত থাকবেন। এবং যে ড্রয়িং শেষে আপনি দেখবেন যে আপনার জমির ড্রয়িং পরিমাণ ঠিক হয়েছে কিনা, এবং ২৭ ধারায় আপনাকে যে অ্যাটেস্টেশনটা সেটা দেখবেন, এবং ২৮ ধারায় এবং যে ড্রাফট কপিটা সেটা আপনি ২৯ ধারায় সে ড্রাফট কপিটা দেখবেন। এবং যদি সেখানে কোনো রকমের ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে তার বিরুদ্ধে ৩০ ধারার মোতাবেক আপনি অবজেকশন দিবেন। এবং সেখানে যদি কোনো পক্ষ ওই আদেশে সংক্ষুব্ধ হয়, তাহলে ৩১ ধারা মোতাবেক তিনি আপিল দায়ের করবেন। এবং এই আপিল দায়ের শেষে 32-তে এই গেজেট নোটিফিকেশনের পূর্বে খসড়া একটা তসদিককৃত খতিয়ান প্রদান করা হবে এবং এটা নোটিশ দেওয়া হবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা এবং সেটেলমেন্ট অফিসে, এবং পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদও। এবং ওইখানে যখন এই আপত্তি আছে কিনা সেখানে ৩০ দিন সময় দেওয়া হবে। এবং এর পরবর্তীতে গভর্নমেন্ট এটা ফাইনাল পাবলিকেশনের জন্য 33-তে যখন এটা বিজি প্রেসে প্রেরণ করবে, এবং বিজি প্রেস উইদিন 60 ডেজের মধ্যে এটা ফাইনাল পাবলিকেশন হয়ে যাবে। এই ফাইনাল পাবলিকেশন হয়ে গেলে সেটেলমেন্ট অফিসে আর কোনো আপনার কিচ্ছু করার থাকবে না, এবং এই সেটেলমেন্ট কার্যক্রম
এবং এই যে ফাইনাল পাবলিকেশনের পরে এই সময়ের মধ্যে আপনি দেওয়ানি আদালতে কোনো রকমের কোনো মোকদ্দমা চলবে না। এবং যদি কোনো মোকদ্দমা চলমানও থাকে তাহলে সেটা অবশ্যই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের নিকট প্রেরণ করতে হবে এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যে সিদ্ধান্ত, সেখানে যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয় তাহলে আপিল ট্রাইব্যুনালে তিনি মামলা করবেন এবং অ্যাপিলেট ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং এই অ্যাপিলেট ট্রাইব্যুনালের বিরুদ্ধে আর কোনো আইনগত ব্যবস্থা নাই। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি সংক্ষুব্ধ হয় তাহলে বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদ মোতাবেক মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তিনি রিট পিটিশন দায়ের করতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।